আবার আমাদের বাড়িতে আসছো কেন তুমি? এরকম বলো না পরি, আমি তোমার খুব ভালোবাসি, তোমার ছাড়া আমি থাকতে পারবো না। আগের দিন কি বললাম, কানে কি খোল পড়েছিল নাকি? হ্যাঁ প্লিজ তুমি একবার বোঝার চেষ্টা করো, তোমার ছাড়া যে আমি অসহায়। এসব নেকা কান্না এখানে কান মারা, বুঝতে পারিছো? একদিন কি বলেছি, তোমার মা এসে যদি আমার পাও ধরে ক্ষমা চায়, হ্যাঁ তোমার বাবা যদি আমার পাও ধরে ক্ষমা চায়, তখন আমি ভাবনা চিন্তা করবো। তা তোমার বাড়ির লোকজন কই? বলছি মা এখন আসতে পারবে না, কাজে ব্যস্ত, বাবাও ব্যস্ত। মা বলেছে ফোনে একটু তোমার সরি বলে দেবে। ফোনে সরি বলে দেবে? তাহলে এক কাজ করো, বাড়ি গিয়ে ভিডিও কল করো, আমি ওই ভিডিও কলে দেখা দেবো মাঝে মাঝে, ঠিক আছে? মনে করবো আমি তোমার বাড়ি আছি। এরকম কেন করছো পরি? তুমি যদি বলো আমি তোমার পাও ধরে ক্ষমা চাচ্ছি, তুমি ক্ষমা চাইলি তো হবে না। আমার বাপরে চোর বলা ফাজলামেতি নাকি? হ্যাঁ বলছি তো পরি, আমার মার হয়ে আমি অনেক ক্ষমা চাইছি, অনেক অনেক লাখো লাখো ক্ষমা চাইছি। ভাগ্য ভালো থাকতে এখান থেকে কেটে উঠ, বুঝতে পারছিস? নয়তো দেখ গ্রামের লোকজন ডাক দিয়ে তোর নামে কিন্তু একটা উল্টো পাল্টা কেস দিয়ে দেবো। তুমি যে আমার বউ, আর তুমি এরকম কথা বলছো? বউ ছিলাম আগে তোর, এখন না। ছোট্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য তুমি এরকম কথা বলছো পরি? আমি কি তোমায় কোনোদিন দুঃখ যন্ত্রণা দিয়েছি? শালা দিসনি মানে? তোর মা যখন বেশি কথা বলে তখন তুই চুপচাপ করে দাঁড়ায় দাঁড়ায় শুনিস, তো সেটা বেশি কথা না? সেটা জ্বালা যন্ত্রণা না? হ্যাঁ তুই যদি আমার পক্ষে হয়ে কথা বলতি, আমার পিছনে তুই লড়তি, তাহলে কি তোর আমি ছেড়ে দিয়ে চলে আসতাম? প্লিজ পরি, আমি বলছি এরপরে আর কোনোদিন হবে না। এইবারের মতন ক্ষমা করে দাও, আমি সারা জীবন তোমার সাপোর্টে থাকবো। হবে না হবে না, কোনো ক্ষমা নেই। তুই তোর মারে এই বাড়ি ছাড়াই টেনে নিয়ে আয়, আমার হাত পাও ধরে ক্ষমা চাইবে, তারপরে, নাহলে আমি যাবো না। এরকম কেন করছো পরি? আমার মা তো বলিছে ফোনে কথা বলবে। আমি কোনো ফোন ফোন চিনি না, আর আমি কোনো ফোনে কথা বলতে পারবো না। বোঝার চেষ্টা করো পরি। মা পরি। ওই যে আমার বাবা আইছে, এখন কিন্তু ভালো করে তোরে দেবে কিন্তু ধোয়া তুলসী পাতা। আমি সবকিছুর জন্য রাজি, শুধু তুমি আমার সঙ্গে চলো। এ কি, এই মালটা আমার এখানে চলে এসছে? আর বলো না বাবা, এসে খুব জ্বালাচ্ছে। বলছি কি বাপু, তোমার কানে কি খোল পড়া? তুমি কি কথা বোঝো না? বলছি শ্বশুর মশাই, আমার ভুল হয়ে গেছে, আমার মার তরফ থেকে আমি ক্ষমা চাইছি। নির্লজ্জ বিহায়া, সেদিন কত বেশি কথা বললাম, তারপর আবার চলে আইছে। বলিস না তোমার মা বাবা নিয়ে আসো, আমার মেয়ের পা ধরে ক্ষমা চাইবে। আমার পা ধরে ক্ষমা চাইবে আর আমার বাবার পা ধরে ক্ষমা চাইবে, তারপর আমি যাওয়ার ডিসিশন নেব। আমাকে চোর বললো? হ্যাঁ, এত বড় একটা বদনাম দিতে পারলো? আসলে কি ওই কটকটি না, ও ঠিক করে বলতে পারিনি। আপনাদের কথা এমন ভাবে বলিছে, মনে হচ্ছিল মা যে আপনি আর কি ওই টাকাটা সরিয়েছেন। আসলে কটকটি অন্য কথা বলিছে। তাহলে তোর মার বোঝার ভুল, আর তোর মা আমার এত বড় একটা চোর অপবাদ দিল, আর এখন তো সব ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, তাহলে কত বড় একটা মানে অপদার্থ কাজ করিছে, আর সেসব কাজ করার পরেও বাড়ি বসে আছে। হ্যাঁ, অন্য কেউ হলি তো মোটামুটি এসে এতক্ষণ ক্ষমা টমা চেয়ে চেয়ে একটা ফেসলা করা যেত। তোর মা ওখানে বাড়ি বসে ফোন করবে, সেই কথা বলছে। হ্যাঁ একবার একটু বোঝার চেষ্টা করুন শ্বশুর বাবা। একদম আমার শ্বশুর বলবি না কিন্তু, বুঝলি? জুতো খুলে বাড়ি দেবো। তোর মতন জামাই নেওয়ার দরকার নাই। হ্যাঁ একদম, আমার বউ বলবা না আর আমার বাবারে শ্বশুরও বলবা না। অপদার্থ ছেলে, এখান থেকে বেরিয়ে যাও। তুই কি ভাবছিস? হ্যাঁ, তোর মতন ছেলের সাথে বিয়ে দিতে বলে কি আমার মেয়ের আর বিয়ে হবে না নাকি? আমি যদি চাই না, এক সপ্তাহের ভিতরে আমার মেয়ের নতুন আরেক জায়গায় বিয়ে দিতে পারি। সেদিন থেকে আমি এই কথাটা শুনছি, কিন্তু এবার বলে দিচ্ছি ভালো হবে না। ভালোভাবে আমার সাথে চলো বাড়ি, না তো দেখো কপালে কিন্তু বিপদ আছে। কি বলি তুই বিপদ আছে? তোর এত বড় সাহস! দেখেছিস মা, এতক্ষণ ভেবেছিলাম জামাই বোধহয় একটু ভালো আছে। এ তো দেখি কেউটের বাচ্চা কেউটেই হয়, কোনোদিন দাঁড়ার সাপ হয় না। দাঁড়া সাপ কি না দেখিয়ে দেবো। কি বলছিলেন এক সপ্তাহের ভিতরে অন্য কোথাও বিয়ে দেবেন? যদি ক্ষমতা থাকে দিয়ে দেখান, ঠিক আছে? তুই কি করবি রে, কি করবি তুই? দেখিস কেন কি করি। অনেক আসপদ্দা বেড়েছে তোর, বুঝতে পেরেছিস? তুই তো কারিগরের কথা বলছিস আমার সাথে, তোর সাথে এরকমই বলা ঠিক আছে। অপদার্থ। ঠিক আছে, তুইও মনে রাখিস, জীবনে আমি মরে যাব কিন্তু তোর সংসার করবো না। আর আমিও কিট্টু, হ্যাঁ কথা দিলাম, তোরেই আমার ঘরের বউ করে ছাড়বো। ঠিক আছে ডেকে নিস। আর আমিও বলে দিচ্ছি, আমার মেয়ের যদি আবার বিয়ে না দিতে পারি, তাহলে শালা আমি আমার ওই কোচিং ছেড়ে দেবো। আচ্ছা, যদি বুকির পাটায় দম থাকে না, তাই মেরে সাত পাকে বন্দি করে দেখান। দেখে নিস তাহলে। অনেক ভালোভাবে বোঝাইছি, এখন তো শুনলি না? এখন দেখ, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকা করতে হয়। যত বাঁকা করার কর, দেখি তুই কি করতে পারিস। গ্রামের মানুষের কাছে আমার মান সম্মান রাখলি না তো, দেখ তোদেরকে কি করি। যা পারার করে নিস, আমিও শালা এমএলএর ছেলে, দেখে নিস। হ্যাঁ হ্যাঁ, যা পারার করে নিও। তোর মার কথাই ঠিক, এইসব গরিব লোকদের মাথায় উঠতি নাই। দেখিস বাবা, দেখিস ওই হারামজাদার কথা শুনিস? আমি তো আগেই বুঝতে পারিছিলাম, ওই শালা এমএলএর বাচ্চা, এমএলএর বংশ কোনোদিন ভালো হতে পারবে না। আর ওর বউটা হচ্ছে এক নম্বর শয়তান বজ্জাত, আর ছেলেটা ভালো হবে তা কি করে সম্ভব? শুধুমাত্র তোর কথা শুনে ওখানে আমি বিয়ে দিছি। কিন্তু আমি মাঝে দেখেছিলাম ওই স্টেশনের পাশ দিয়ে গরিব লোকদের কম্বল বিতরণ করছিল, খাবার দাবার দিচ্ছিল। আমি ভাবিছি এর ভিতরে মনে হয় সত্যকারের একটা মানুষ লুকিয়ে আছে। ওইসব লোক দেখানো, ও হয়তো খবর পাইছে কোথার থেকে যে তুই ওখানে যাবি, তার জন্য এইসব করিছে। নয়তো এসব এসব হচ্ছে রক্ত চুষা মানুষ, এসব মানুষের দান করে, মানুষের রক্ত চুষে খায়। তাই হয়তো হবে বাবা। তুই টেনশন করিস না, তোর ভালো এক জায়গায় বিয়ে দেবো। আর কত বিয়ে করবো বাবা, আমার আর বিয়ে থা করার ইচ্ছে নেই। আমি এখন পড়াশোনা করতে চাই। আচ্ছা, পড়াশোনা করতে হলে তোকে পড়াশোনায় কেউ বাধা দেবে না। নিজের পায়ে না দাঁড়ালে বাবা এই অবস্থা। এখানে গিয়ে কথা শুনতে হয়, ওখানে গিয়ে কথা শুনতে হয়, জীবনে শুধু কথাই শুনতে হয়। আর যদি নিজের পায়ে দাঁড়িয়ে ইনকাম করতে পারি, তাহলে আর লোকের বেশি কথা কোনোদিন শুনতে হবে না। নিজের উপরে নিজের একটা ভরসা থাকবে, আত্মবিশ্বাস থাকবে। ঠিক আছে মা, তুই টেনশন করিস না, তুই পড়াশোনা কর, যত টাকা পয়সা খরচা হয় আমি আছি। আচ্ছা বাবা, এখন কিন্তু আমি আর বিয়ে থা করবো না বলে দিচ্ছি। ঠিক আছে। বলছি বাড়িতে কেউ আছে নাকি? কে? আমি নেদন। এই অপদার্থ দুটো আবার আইছে। কি ব্যাপার, রেগে টেগে আছো যে? রেগে থাকবে না, ওই এমএলএ ছেলে আসছিল,
এখানে এসে উল্টোপাল্টা কথা বলে গেছে। উল্টোপাল্টা কথা বলে গেছে মানে? ও শালা বলিস কি আমাদের 14 গোষ্ঠী দেখাই দেবে। আগে ভাবতাম কিট্টু ভালো ছেলে, কিন্তু আজকে যা কথাগুলো বলে গেল না, মনের ভিতরে যতখানি জায়গা ছিল না একদম ডেটল দিয়ে পরিষ্কার করে ফেলাইছি। বলছি কি দেখো, তোমার জন্য ভালো একটা অফার আছে। তুমি যদি চাও আগে স্বামীর সংসার করতে পারো। না না, আমি কোনো সংসার টংসার করবো না। খুব ওইসব ভুল কথা, এখন মাথা গরম আছে তো তাই এরকম বলছো। যখন দেখবা বয়স বেশি হয়ে যাচ্ছে, হাত পা চামড়া ঢিলে পড়ে যাচ্ছে, তখন মনে হবে যে বয়সকালে কেন সংসার করিনি, কেন বিয়ে করিনি। বুঝতে পারিস? অত জ্ঞানের কথা আমার বলা লাগবে না। বলছি কাকু দেখো, ভালো কথা বলছিলাম, এখন আপনার মেয়ে মানছে না। দেখো বাবা, এখন আমাদের মাথাটা ঠিক নেই, ওসব ব্যাপারে এখন আমরা কথা বলতে পারছি না, বুঝতে পেরেছো? আর ওই এমএলএ ছেলেরে চেতাই দিছি, ও এখন আমাদের পিছনে কিরকম কাড়ি করবে তা কে জানে। ও কিচ্ছু করতে পারবে না, ওর নারী টিপে ধরলি পারে, ও নড়তেই পারবে না। এক নম্বর অসভ্য ছেলে। আমার বাপের নামে ওর মা উল্টোপাল্টা বলিছে, আর ও চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় শুনিছে। আর এখন আমার হাত পা ধরে চালাতে আইছে এই বাড়ি নীতি। শোনো, আমি যতদূর জানি ওরা হচ্ছে একটা পাক্কা শেয়ানা, বুঝতে পারিস? সে তো আমিও জানি, আমি তো ওখানে কোনোদিন বিয়ে দিতে চাইনি, শুধুমাত্র আমার মেয়ে ওখানে ভালোবাসা করিছে, তার জন্য আমি আর দেখলাম না, ঝপাত করে বিয়ে দিয়ে দিছি। ওটাই তো বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি মানুষই একটুখানি দেখলি পারেই বুঝতে পারি না সে ভালো মানুষ কি খারাপ মানুষ, তখন তার প্রেমে পড়ে যাই। দেখ মা পড়ি, তোর লাজবারের মতন বলছি, এখন থেকে ভালো করে পড়াশোনা কর, আর এই বারবার বিয়ে থা এইসব করিস না, ওতে আমার মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য বলেছি বাবা, এখন আর বিয়ে থাকা করবো না, এখন পড়াশোনা করবো। বলছিলাম আমার একটা কথা শুনবা? তোমার আবার কি কথা? আগের যে রাজের সাথে বিয়ে হয়েছে, রাজ এখন সারাক্ষণ শুধু তোমার নাম জপ করে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, প্রায় মরার মতন অবস্থা। কি বলছো? হ্যাঁ, ও সংসার করার দরকার নেই, একটাবার ওর একটু দেখা দাও, বুঝিছো? ও যেরকম পাগলের মতন হুনো হয়ে পড়েছে, মনে হচ্ছে বেশি দিন লাস্টিং করবে না। তোর যাওয়ার আগে একটা স্বপ্ন, তোমার সাথে একবার একটু দেখা করতে চাই। প্লিজ তুমি যদি রাগ না করো, ওই অসহায় ছেলেটার একটু মৃত্যুর আগের একটু ইচ্ছা পূরণ করো। কি বলছো? বেশি দিন লাস্টিং করবে না মানে? কোনো রোগ টোগ হয়েছে নাকি? রোগ হয়েছে, রোগ, প্রেম রোগ। মানে? ওই যে আপনার মেয়ে চলে আসার পরে সারাদিন শুধু পড়ি আর পড়ি। আমরা কয়দিন ধরে আয়ুর্বেদিক ওষুধ বানাই দেওয়ার পরে কদিন ভালো ছিল, নয়তো পুরো একদম কঙ্কালের মতন হয়ে গেছিল। 10-15 দিন ভালো ছিল, এখন আবার সেই পড়ি 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 করে সারাক্ষণ কান্নাকাটি, ভাত ফাত কিচ্ছু খাওয়া দাওয়া করছে না। আমরা বোঝাই টোঝাই বলেছি পড়ি আসবে, একবার না একবার দেখা দিতে আসবে, তুই খাওয়া দাওয়া কর। তারপরে কলা খাইছে। ছেলেটার শরীরের দিক তাকানো যায় না, হাত পা এরকম কমজোর হয়ে গেছে, মনে হয় কি 16 রড বাঁধতে দেওয়া রয়েছে। তা আমি কি করতে পারি এখন? প্লিজ আমাদের কথা শুনে ছেলেরার সাথে একবার একটু দেখা করো। কিন্তু আমি এখন যেতে পারবো না, এখন আমার মাথার অবস্থা একদম পুরো কাহিল। এখন না গেলেই হবে, কালকে সকালবেলা আমাদের কথা শুনে একবারের জন্য দেখা করো। ছেলেটা মনে হয় বেশি দিন লাস্টিং করবে না, একবার একটু দেখা করো। আগে তো তোমার সাথে বিয়ে হয়েছিল, তোমার তো একটা কর্তব্য। হ্যাঁ, একটা অসহায় মানুষ এইভাবে তোমার কারণে চলে যাচ্ছে, তার একটু পাশে থাকা তো দরকার। সে আমি না একবার দেখা করলাম, কিন্তু আমি কিন্তু ওই সংসার টংসার বিয়ে থাকা করতে পারবো না বলে দিচ্ছি। না না, ওইসব কিছু করার দরকার নেই, তুমি খালি একটু একবার একটু দেখা দাও, আমাদের কথাটা যেন একটু রাখো। হ্যাঁ মা, হ্যাঁ একবার একটু দেখা দিয়েস, ছেলেটার বলে শরীর ভালো না। আচ্ছা বাবা, তাহলে এখন আমরা আসি। হ্যাঁ, আর ওরা যদি তোমাদের সাথে কোনো রকম ফাজলামি বদমাইশি করে, আমার খালি একবার একটু খবর দেওয়া। ঠিক আছে বাবা, আমাদের যদি কোনো রকম ওরা সর্বনাশ করতে চায়, তোমরা একটু বাঁচাইও, এই দুনিয়ায় তো আমাদের কেউ নেই। ও নিয়ে চিন্তা করবেন না, আমরা আছি সবসময় আপনাদের পাশে। বলছি কি, ওই কটকটি যত নষ্টের গুড়া, ওই মালটার কিছু একটা করা যায় না? ওটা বিশাল শ্যানা মাল, ওরে ফাঁদে পাতাতে হবে। ওইটার একটু ধুলাই দাও, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। বলছি কি লালদা, চলো জেঠুদের সাথে একটা পরামর্শ করি, ওই মালটারে কি করে সাহায্য করা যায়। চল। বলছি স্বামী, এখানে তোরা নেই, পালিয়ে গেছে। তুমি ফোন করে যে ভয় দিয়েছো, তা না পালিয়ে কোথায় যাবে? সবই তোমার বুদ্ধি, তোমার বুদ্ধি অনুযায়ী কাজ করেছি বাবা, একদম সব একদম কেল্লা ফতে। শুধুমাত্র কি তোমার বুদ্ধি আছে, আমার কি বুদ্ধি নেই? কিন্তু এখন একটা টেনশন হচ্ছে। কিসের টেনশন? ভাবছি কি, ওই কিরণ আবার বাড়ি গিয়ে আমার দাদুকে উল্টোপাল্টা বলবে না তো? আমার দাদুকে আবার মারধর করবে না তো? অত সোজা না না, আমার ভয় লাগছে। ও মদখোর চুল্লুখোর, ওর যত বন্ধু বান্ধব আছে না সব ওরকম, সবাই তো যদি মদ খাইয়ে আমার দাদুকে মারতে বলে। আরে বাবা না না, আমি তো আছি নাকি? তুমি এখান থেকে কি করবে? কাছে না থাকলে কিছু করতে পারতে, সময় আসলে দেখতে পারবে এই পাদু কি করতে পারে কি না পারে। সে তো আমি জানি, তোমার মাথায় ভীষণ বুদ্ধি, কোথাতে কি করবা কে জানে। বলছি চলো আজকে আমরা একটু পার্কের থেকে ঘুরে আসি। পার্কে যাবে? হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে। আচ্ছা, বলছি মা, আমি প্রতিশোধ চাই। কিসের প্রতিশোধ রে বাবা? পরি আর ওর পরির বাবা আমার যেভাবে অপমান করেছে তা আমি সহ্য করতে পারছি না। এতদিন পরে একটা কাজের কথা বলিস। একটু কথা বলতেছি, পরির ছাড়া বাঁচবো না, আর এখন অনেক হয়েছে, আমি আমার মার ছেলে, ওর পায়ের যাই গিড়গিড়াইছি তবুও আমার কথা শুনছে না। বলছে তোমার আর মারে যাই ওর পা ধরে ক্ষমা চাইতেই। আমার ক্ষমা চাইতে হবে? কোনো ক্ষমা টমা চাওয়ার দরকার নেই, ওদের তালতলার তাল দেখাই দেবো। এই না হলে আমার ছেলে। তাহলে এখন কি করতে চাচ্ছিস কিট্টু? আমি বাবা বদলা নেবো। কিরকম?
ওই বুড়ো আর বুড়োর মেয়েরে এমন উচিত শিক্ষা দেবো, ওরা সারা জীবন মনে রাখবে যে আমার সাথে ছেলে খেলা অত সোজা না। বলছি এটা করা কি ঠিক হবে? এই পোড়ামুখ নির্বংশ ঠিক হবে মানে? আরে গিন্নি, খিস্তি খামারি করছো কেন? তা তোমার কি ফুলচন্দন দিয়ে পুজো করবো নাকি? দেখো, ছেলের সামনে বেশি খিস্তি খামারি করো না, বুঝিছো? মান সম্মান তো আর রাখলে না, ছেলের সামনে এখন খিস্তি খামারি করছো। তুমি যেটা এমএলএ, এতদিন কত টাকা ঘুষাইছো, পরবর্তী এমএলএ কে হবে? তোমার ছেলে নয়তো আমি। জানো, আমার কি এখনো বয়স হয়ে গেছে নাকি যে আমি আর এমএলএ থাকতে পারবো না? ওইসব ন্যাঙা এমএলএ এখন আর চলে না। তাহলে এখন এমএলএ আপাতত আমি হব। কিন্তু আমি তো পদত্যাগ করিনি। পদত্যাগ তোমার করা লাগবে না, আমি তোমার পদত্যাগ করাই দেবো। মানে বুঝলাম না। অনেক হয়েছে তোমার লীলা খেলা, আর না। গিন্নি কি বলছো আমি বুঝলাম না। বলছি আমার কাছে যে 6 কোটি টাকা আছে, ওই টাকাটা ব্যাংকে রাখতে হবে। কিন্তু ওই কটকটি বললো যত টাকা ব্যাংকে রাখলে ট্যাক্স দিতে হবে। সে আমি উকিল জোগাড় করে ফেলেছি, কি করে কি করতে হবে কি না করতে হবে তারা সবকিছু বলে দেবে। বলছি মা, তোমরা এখন তোমাদের জ্বালা নিয়ে ব্যস্ত হয়ে পড়িছো। আমার ঝামেলাটা কি হবে সেটা বলো। আমি যখন গরম মেরে বলে আসলাম যে তোদের পিন্ডি চটকাই দেবো, তোদের বুঝাই দেবো এই কিট্টু কি জিনিস, আমি এমএলএর ছেলে, তোদেরকে বুঝাই দেবো। হ্যাঁ, তো এখন আমি কি করবো? আরে বাবা, তুই এসব ভুলে যা, এসব হাবি যাবি কাজ তোর করার দরকার নেই। একদম কথা বলবা না। বলছি বাবা, তুই কি করতে চাচ্ছিস? আমি এমন কিছু করতে চাই যাতে ওই মেয়ে বুঝতে পারে যে আমি কিট্টুর সাথে প্রতারণা করে খুব খারাপ করেছি। আর ওর বাবা মানে ওই বুড়ো শালাও যাতে বুঝতে পারে যে তার জামাইয়ের সাথে যে কাজটা করেছে একদম খারাপ কাজ করেছে। ওরা সারা জীবন যেন পস্তায়, সেমন একটা কাজ করে দাও। পরিষ্কার করে বল তুই কি চাস? এমন কিছু করো সারা জীবন যেন ও আমার জন্য আফসোস করে। তুই টেনশন করিস না, আমি বিকেলের ভিতরে একটা ভালো একটা প্ল্যান ভেবে তোরে বলছি। আচ্ছা মা, আমার কিন্তু সহ্য হচ্ছে না, খুবই তাড়াতাড়ি ওদের একটা ব্যবস্থা নিতে হবে। চাপ নিস না, যা খাওয়া দাওয়া কর, আমি দেখছি কি করা যায়। আচ্ছা মা, আমি কিন্তু অনেক বড় কথা বলেছি, এখন কিছু না করতে পারলে আমার মান সম্মান কিন্তু থাকবে না। আরে তোর আমার উপর বিশ্বাস আছে তো? 100%। তাহলে যা খাওয়া দাওয়া করে শুয়ে পড়, দেখ তোর মা কি করে। থ্যাংক ইউ মা, তোমার সাথে যে ব্যবহার করেছে তার বদলা আমি চাই, এই না হলে আমার ছেলে। বলছি বাবা, এসব ভালো ছেলেরা এসব কাজ করে না। হইছে নিকোচি মারিছে তোমার ভালো। বলছি গিন্নি, হ্যাঁ তুমি আমার সাথে যেরকম করো করো, কিন্তু ছেলেটার এসব কুবুদ্ধি দিয়ে ও জীবনের লক্ষ্য তো নষ্ট করে দিচ্ছ। হ্যাঁ, তোমার তো বিরাট জীবনের লক্ষ্য, অনেক উন্নতি করিছো, এত বিশেষ সম্পত্তি বানাইছো যে আমরা খাইয়া পারবো না। কেন 15-20 বিঘে জমি রাখতে পারিনি? ওতে কি হবে? 4 কোটি টাকা তো মানুষ ছোট ছোট বিয়ে আসলে খরচা করে দেয়। বিয়ে 4 কোটি টাকা খরচা করে দেয়? কেন দেখোনি চারিদিকে বিয়ে দেখোনি? ও যাদের ফাও টাকা ইনকাম আছে তারাই করতে পারে। তুই শালাটা এমএলএ, তুই যদি চাস না তুই অনেক টাকা ইনকাম করতে পারিস, কিন্তু না ভাই পাস তোর আঁটু কাপড়ে। তোর যে কে যে এমএলএ বানালো আমি তো তাই বুঝে পাচ্ছি না। মা আমি আসি তাহলে। আচ্ছা তুই খাওয়া দাওয়া করে রেস্ট কর, আমি দেখছি কি করা যায়। চরম শাস্তির ব্যবহার কর মা, চরম শাস্তি। তুই খালি দেখতে থাক। পরিশালা, তুই যদি আমার যদি না হোস তা তুই কারো হবি না, তোর এমন ব্যবস্থা করবো। বলছি গিন্নি, ছেলেটারে এসব কুবুদ্ধি দিও না। বেরো তুই এখান থেকে, বেরো। দেখিস কোনো কথাবার্তা হলো? ভালোভাবে বলছি, এখান থেকে বেরো। এই বাড়ি আমার 4 পয়সার দাম নাই। ছেলেটার বউতি মিলে কি যে করবে কে জানে। যে করেই হোক এমএলএর পদটা আমার নিতেই হবে, নাইতো একবার এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় সারা জীবন এরকম সুযোগ পাওয়া যাবে না। একবার যদি আমি এমএলএ হই না, 1 বছরের ভিতরে এত টাকা জোগাড় করে ফেলবো না, মোটামুটি গুনতে গেলে 3 বছর লাগবে। ম্যাডাম। কে? পটল ম্যাডাম, পটল। আসো ভিতরে আসো। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা তো ম্যাডাম একটু হয়েছে। কিরকম অসুবিধা? এই মানে গ্রামের লোকের কাছে শুনছিলাম এমএলএ বাবুর বাড়ি কোনটা, তা মোটামুটি শোনার পরেও চিনি উঠতে পারলাম না। কেন? আমাদের বাড়ি তো সোজা রাস্তায়। না মানে ভাবিছিলাম এমএলএ বাবুর বাড়ি, মানে না এমএলএ বাবু নাম শোনা তো মানে বুঝতে পারিছেন যে বিরাট হাইফাই বাড়ি হবে, চারিদিকে বাংলো গাড়ি কার, দারোয়ান ফারোয়ান সব কিছু হবে। ও মা, আপনাদের বাড়ি ঢুকতেই একটা ঘরের সামনে একটা কুকুর পর্যন্ত বাঁধলো না, আমি তো অবাক। ওই তো পুরা কপাল আমার। তা বলছি ম্যাডাম, আপনি যে কারণে আমরা ডেকেছিলেন আমি কিন্তু কেসটা সলভ করে দিছি। কিরকম? ওই যে আপনার কাছে যে 6 কোটি টাকা আছে তো ওটা ব্যাংকে রাখবেন তো, সে ব্যবস্থা হয়ে গেছে। আমার স্বামী তারপর 2-4 জন বললো ওই টাকা নাকি ব্যাংকে রাখলে এবার ট্যাক্স দিতে হবে। ট্যাক্স যদি দিতেই হবে ম্যাডাম, তা আমরা ডাকিছেন কিসের জন্য? আমার তো সব লোক বললো ট্যাক্স বাঁচানোর কোনো রাস্তা নাই, দিতেই হবে। একবার টাকা ঢুকাইছো কি ট্যাক্স দিতেই হবে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, রাস্তা আছে। কি রাস্তা? বলছি ম্যাডাম, আমার কিন্তু ভালো একটা কমিশন লাগবে, না হলে কিন্তু আমি এসব কাজ করতে পারবো না। আরে ওনে তুমি টেনশন করো না, তোমার উপযুক্ত প্রাপ্য টাকা তুমি পেয়ে যাবা। এবার বলো কি করে কি করতে হবে। বলছি ম্যাডাম, কাছে আসুন। হ্যাঁ বলো। প্রথমত গ্রামের কিছু গরিব অনাথ বাচ্চাদের আপনার জোগাড় করতেই হবে। কেন? অনাথ বাচ্চাদের আমি আবার কি করব? ওই তো ম্যাডাম, খেলা তো ওই জায়গা। আপনি যদি 6 কোটি টাকা ব্যাংকে রাখেন না, আপনার কত টাকা মানে ট্যাক্স দিতে হবে জানেন? কত টাকা? সে মোটামুটি ভালো একটা অঙ্ক। এইসব কথা বলি আমার মাথা খারাপ করো না, কি করে বাঁচানো যায় সেইটা বলো। বলছি কি ম্যাডাম, ওই গরিব অনাথ বাচ্চাদের নিয়ে আপনি একটা ট্রাস্ট খোলেন। সেটা আবার কি জিনিস? মানে কথাটা হচ্ছে যে আপনি অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন এবং যারা দুবেলা দুমুঠো খেতে পারে না, পড়াশোনা করতে পারে না, তাদের জন্য ছোট্ট একটা আশ্রম তৈরি করছেন। এই হিসাবে একটা অ্যাকাউন্ট তৈরি হবে, সেই অ্যাকাউন্টে যে টাকা রাখবেন সেই টাকার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। কি বলছো? হ্যাঁ ম্যাডাম। আর ওই বাচ্চাগুলো যেগুলো আমি মানে বলবো যে খাতি ফাতি দিতে হবে, 2 দিন পরে যদি ছাঁটাই করে দিই? আরে ম্যাডাম, ও করলে তো হবে না, ওদের সারা জীবন পালিয়ে পুষে রাখতেই হবে। তাতে তো আমার লস, ওদের খাতি দেওয়া লস না সারা জীবন ধরে, ওর থেকে তো ট্যাক্স দেওয়া ভালো। আরে ম্যাডাম, খেলা তো এখানেই শুরু, দেখেন পরবর্তীতে আপনার অনেক লাভ। কিরকম?
এই যে মনে করেন আপনার যে একটা ট্রাস্ট থাকবে, সেখানে বাচ্চা ফাচ্চা থাকবে, আরও অনাথ বাচ্চা এদিক ওদিকে ধরে টরে আনবেন। তখন বড় বড় এমএলএ এমপি যারা আছে, মাঝে মাঝে তারা ভিজিট করতে আসে, এসে দেখবে যে আপনি এত সুন্দর একটা কাজ করছেন। তখন তারা 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ, কেউ কেউ ভালোবেসে 1 কোটি টাকাও দান করে দিয়ে যেতে পারে। কি বলছো? হ্যাঁ ম্যাডাম, তারপরে ওই তাদের একটু ক্যাম্পিং চালালি পারে না, ওরে বাবা আজকাল তো প্রচুর টাকা আসছে। মানে ওটা তো একটা ভালো ব্যবসা। খালি ব্যবসা ম্যাডাম, এটা এখন একটা নতুন টেকনিক, এ বিষয়ে সবাই আর কি বোঝে না। তারপরে তো পরবর্তীতে আমারও লাভ হবে। আমি যদি ভোটে দাঁড়াই কোনো সময়, সবাই ভাববে যে এইসব অনাথ বাচ্চাদের জন্যই এত কাজ করে, তাহলে সাধারণ মানুষ যারা ভোট দেছে তাদের জন্য কত কাজ করবে। একদম ম্যাডাম, একদম। আপনি তো এই একবারে জিতে যাবেন, কোনো ক্যানভাস করতে টাকা খরচা করা লাগবে না। তাহলে আর দেরি কিসের জন্য, ঘাপাত করে কাজটা করে ফেলান। বললি তো হয় না ম্যাডাম, এর পিছনে খরচা আছে। অনেক জায়গাতে অনেক সাই শক্কর নীতি হবে, তারপরে ছোট্ট একটা ঘর বানাতে হবে, সেখানে কিছু ওই গরিব, তারপরে পঙ্গু, হ্যান্ডিক্যাপ এইসব বাচ্চাদের এনে রাখতেই হবে। তা কাজে লেগে পড়ো। কাজ তো ম্যাডাম এর আগে আমি অনেক লোকের করে দিছি, কাজ তো রেডি, কিন্তু আমার কমিশন। আরে তুমি অনেক টেনশন করো না, তোমার আমি পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট বানাই দেবো। পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট বানাই দেবেন? আমার পার মান্থ কত টাকা দিতে হবে জানেন? বলো। পার মান্থ আমার কমসে কম 3.5 লাখ টাকা দিতে হবে। তুমি যদি আমার কাজ করে দাও, আর যেভাবে তুমি যা বললে ওইভাবে যদি করে দাও, আর এমএলএ যদি আমার বানাই দাও না, তাহলে আমি তোমার প্রত্যেক মাসে 5 লক্ষ টাকা করে দেবো। 5 লক্ষ টাকা দেবেন? তুমি যা বলিস তাই করবা, আর আমার এমএলএ বানাই দেবা। তোমার মাস গেলে 5 লক্ষ টাকা বেতন। আচ্ছা, মনে করেন আপনি এমএলএ হয়ে গেছেন। সত্যি তো? আবার স্বপ্ন দেখাচ্ছ না তো? এই পটল কোনোদিন কাউকে স্বপ্ন দেখায় না। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা আমি তাই করব, কিন্তু আমার স্বপ্ন আমি এমএলএ হবই। আমার এন্ট্রি পার্টি কিন্তু আছে নারকেল বেগম, বুঝতে পারিস? সেই নারকেল বেগম কিন্তু প্রচুর সেনামাল। ও যে কোনো ভাবে হোক আমার হারানোর চেষ্টা করবে। কোনোদিন না ম্যাডাম, কোনোদিন না, সে সুযোগও কোনোদিন পাবে না। আপনার স্বামী এখনো পর্যন্ত এমএলএ আছে তো? হ্যাঁ, সামনের ভোট অব্দি তো আছে। তাহলে চাপ নেবেন না, তার আগে আপনাকে এমএলএ বানিয়ে দেবো। কি করে সেটা? ম্যাডাম সবকিছু মুখে বললে হয়? আমার কাজও তো দেখবেন নাকি, পয়সা কি মাস গেলে 5 লাখ টাকা এমনি দেবেন? ঠিক আছে দেখি, মুখ দিয়ে যা বললে আগে একটা তো করে দেখাও, তারপর তোমার বিশ্বাস করব। দেখেন তাহলে ম্যাডাম। আচ্ছা। বলছি তাহলে আমি যদি এখানে পার্মানেন্ট থেকে যাই, আমার কিন্তু একটা ভালো একটা রুমের দরকার, আর ইন্টারনেট ওয়াইফাই কিন্তু দরকার। আরে বাবা, তোমার যা লাগে তোমার তাই পেয়ে যাবা, কোনো চাপ নাই, কিন্তু আমার কাজ টাইম মতন করবা। আপনি খালি দেখেন, এই যে আপনারে এত নিচের থেকে এত উপরে উঠাই দেবো, আপনি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারবেন না। এরকম গল্প খামারি আমার বিশ্বাস হয় না, আমি নিজের চোখে দেখে তারপরে বিশ্বাস করি। একদম ম্যাডাম, মাত্র 15টা দিন সময় দেন, তার ভিতরে দেখেন আপনার জীবনের উন্নতি আমি কি করে ধর 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 করে উঠাই দিই। আচ্ছা। বলছি কি দাদু, মুখটা ওরকম করে আছো কেন? আর বলিস না বাবা, বেঁচে আছি কোনো মতে। কেন? আমার বউ যা শুরু করিছে না, তাতে আমার কপালে তো দুঃখ আছে, আর তোমাদের কপালেও দুঃখ আছে। মানে? কালকে আমার বউ কটকটির সাথে এমন প্ল্যানিং করিছে, সেই প্ল্যানিং যদি সাকসেসফুল হয়ে যায় না, তোদের গ্রাম ছেড়ে চলে যেতেই হবে, কেউ ঠেকাতে পারবে না। কি প্ল্যান করিছে? কি প্ল্যান করিছে তা জানি না, কিন্তু ওরা দুইজনে হাসতেছিল। আর আমাদের ওই মানে ঘরের ভিতরে ওই আছে না, ওর নাম কদম, হ্যাঁ, ওই কদম ওর সাথে মিলিত আছে। মানে কি রকম ভাবে আমাদের সাহায্য করতে চাই সেটা একটু যদি বলতে পারতে তাহলে আমাদের ভীষণ উপকার হতো। শোন, সব কথা তো আমি কান পেতে শুনতে চাই, কিন্তু ওরা কাছাকাছি এসে কানে কানে বলিছে, কিন্তু কি একটা ফন্দি করিছে, মানে তোদের নামে কিছু একটা বদনাম করবে, আমি যা বুঝতে পারলাম। মানে চুরি চামারি এসব হাবি জাবি কেস না তো? না না, ওইসব কিছু না, বদনাম দেবে। আর ওই গ্রামের লোকজনই তোদের বাড়ি থেকে বের করে দেবে, বুঝতে পারিস? মানে গ্রাম থেকে বের করে দেবে। এতে আমার বহুত দোষ হবে না, কটকটির দোষ হবে না, কারুর দোষ হবে না, আর তোরা কোনদিন বুঝতেও পারবি না তোদের সাথে কি হয়েছে। অত সোজা না। না বাবু, কটকটির হালকাভাবে নিও না, ও বিরাট শেয়ানা। এখন তো আমারও ভয় করছে তোদের সাথে দেখা সাক্ষাৎ করতে। কেন? বাতাসেরও চোখ থাকে, হ্যাঁ, কিরা কবে দেখিয়ে ফেলাবে। হ্যাঁ, তোদের সাথে আমি এইসব কথাবার্তা বলছি, সেই দিন আমার বউ আমার টুটি টানি ছিঁড়িয়ে ওই কাঁঠাল গাছে ঝুলোই রাখবে। আরে না না, তা কোনোদিন হতে দেবো না, আমরা আছি তো নাকি? আরে বাবা, আমি আমার জীবনের ঝুঁকি নিয়েও তোদের যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় সেই চেষ্টা করছি, বুঝেছিস? একটু সাবধানে থাকিস। না না, আমরা তো এমনিতেই এখন থেকে সাবধানে আছি, আর তুমি যা বললে তাতে তো আমাদের এখন ভীষণ সাবধানে থাকা উচিত। হ্যাঁ, আমার যা মনে হয় তোদের বাড়ি ফুটো আছে না, ফুটোর নামে কোনো বদনাম দেবে। পাদু দাও ঠিক এই কথা বলিছে। তাহলে দেরি করছিস কেন? বাড়ি গিয়ে সাবধানে থাক। আমার যতদূর মনে হয় 1-2 দিনের ভিতরই কিছু একটা ঘটনা ঘটাবে। বলছি আমরা যদি পুলিশ স্টেশনে আগে থেকে একটা ডায়েরি করে রাখি? কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, সব এক জায়গায় জড়িত। আমার বউ যে কি জিনিস তোমরা এখনো জানতে পারো না। আমি এই যে 20 বছর ধরে সংসার করছি, আমি সে সাথে এখনো আমার বউরই 10% জানতে পারলাম না, আর তোমরা কি করে জানবা? ও রাত্রি এক, সকালে এক, সন্ধ্যের সময় এক, ওর মনের গতিবিধি ও কেউ জানে না, ও কখন কি করবে তাও নিজেও জানে না। তা বলছি যদি সেরকম কিছু খবর পাও তা আমাদের জানিও। দেখো বাবা, আমার যা মানে পরিস্থিতি এখন, আমি বাড়িতে বেরোনি কষ্টকর। আগের দিন তোমাদের দেখা সাক্ষাৎ করে বাড়ি গেছি, আমার বউ আমার পরে এরকম চেঁচাচ্ছে, মনে হচ্ছে কি সব কিছু জানিয়ে ফেলাইছে। কি বলছেন? হ্যাঁ ঠিকই বলছি বাবা, তোমাদের হয়তো আর আমি ইনফরমেশন দিতে পারবো না, কারণ আমার বউ যদি একবার জানে যে আমি এই ঘরের কথা বাইরে লিক করছি, তাহলে তো আমার একদম শ্রাদ্ধ উল্টোই দেবে, কেউ ঠেকাতে পারবে না। ঠিক আছে, আপনি আমাদের যতখানি সাহায্য করেছেন তাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে বাবা, তাহলে আমি এখন যাই। আচ্ছা, ভালো থাকবেন, আর কোনো সমস্যা হলে আমাদের জানাবেন, আমি আমার জীবন দিয়ে আপনার জন্য লড়াই করব। তোমরা লক্ষ্য রাখো বাবা, আমার কিলকুতো খাতি খাতি অভ্যেস হয়ে গেছে, আমার সেরকম এখন একটা অসুবিধা হয় না। সাবধানে যাবেন। আচ্ছা।
আর একটা কথা শোনো, তোমার বাপ কাকাদের বলে দিও বাড়ির থেকে যেন বাইরে কোথাও যায় না, আর কোনো মেয়ে ছেলেরও যেন বাড়ির বাইরে মানে দেখা সাক্ষাৎ না করে, আর বাড়ির ভিতরে যেন আসতে না দেয়, বুঝতে পারিছো? আর কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে আনি কিচ্ছু না, একদম 1-2 সপ্তাহ একদম চুপচাপ ভাবে থাকতে বললো। সে কথা তুমি আগেই বলেছি। হ্যাঁ, এখন কি করবে কে জানে। আপনি চিন্তা করবেন না, আপনি যান, আমরা দেখছি এদিকে কি করা যায়। ঠিক আছে। বলছি লালদা, এখন কি করা যায়? বলছি এটা সর্বনাশ করেছে, এ তো মনে হচ্ছে সিসি ক্যামেরাও কাজ করবে না। সিসি ক্যামেরা কোথায় কোথায় লাগাবা? হ্যাঁ, কেউ যদি টাকা পয়সা দিয়ে আমাদের নামে বদনাম করানোর জন্য তোলাই পড়ায় লাগায়, তো যে করে হোক আমাদের বদনাম করবেই করবে। তাহলে কি করা যায়? বলছি কি, বাড়ির লোকজন 1-2 দিনের জন্য মোটামুটি ওই খিদিরপুরি শিফট করে দিই। খিদিরপুরি শিফট করবা না তোমাদের গ্রামের বাড়ি পাঠাবা? তা করলেও খারাপ হয় না। চল ভাই বাড়ি যাইয়ে ফুটুদার সাথে আলোচনা করে দেখা যাক কি করা যায়। হ্যাঁ, আমাদের হাতেও পয়সা করি সেরকম একটা নাই। মোটামুটি 2-4 দিন এই যে ট্রেনে ফেরি করো বা গরু ছাগলের ব্যবসা করো, টাকার দরকার, টাকা ছাড়া কিচ্ছু হবে না। ঠিক বলেছিস ভাই, টাকার দরকার। আর এই গ্রাম ছাড়িয়ে মোটামুটি 8-10 দিন ঘুরে আসতে পারলি সবচেয়ে ভালো হয়। কিন্তু ওরা তো ভাববে আমরা ভয় পাই চলে গেছি। ওরে যে যা ভাবে ভাবুক, ওদের আমাদের দেখার দরকার নেই। আমাদের পকেট নিয়ে তো মেইন ব্যাপার। পকেট নিয়ে মানে যতদিন পকেটে মাল্লু না আসবে ততদিন একটা সাপোর্ট হচ্ছে না। বলছি পাদুদার কাছে কিছু টাকা চাইলি? নতুন নতুন বিয়ে করেছে আর এখন 30-40 হাজার টাকা পেমেন্ট দিচ্ছে, এখন টাকা চাওয়াটা কি ঠিক হবে? তবুও একবার ঘটনাটা খুলে বললে ভালো হয়। চলো আগে এই জেঠুর সাথে কথা বলিনি, তারপর দেখা যাক কি দেখি করা যায়। চল ভাই তালি। এই দাদু আমাদের খবরগুলো দিয়ে না ভীষণ উপকার করছে, কিন্তু নারকেল বেগম যদি জানতে পারে না যে ওনার বড় এই কাজ করছে, একদম বেলন দিয়ে বাড়ি পুরো থেতলা করে দেবে। তা ঠিক। চল ভাই চল, বাড়ির দিকে চল, সময় নষ্ট করা যাবে না, চলো।